টানা বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কে জলাবদ্ধতা দুর্ভোগ। কুমিল্লায় তলিয়ে গেছে হাসপাতাল, এইচএসসি পরীক্ষার কেন্দ্র। 6 বিভাগে আজও ভারী বৃষ্টি। বৃষ্টি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও চট্টগ্রাম বিভাগে এখনও প্লাবিত নিম্নাঞ্চল। দেখা দিয়েছে সাপের উপদ্রব ও ডায়রিয়া। সিলেটে টানা বর্ষণে নদ নদীর পানি বাড়ার শঙ্কা। জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের আহ্বান প্রধানমন্ত্রীর। বরিশালের গৌর নদীতে কর্মসূচির উদ্বোধন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তনের আশা। ক্রমবর্ধমান জন্মহার নিয়ে উদ্বেগ স্বাস্থ্যমন্ত্রীর। 1 বছরের মধ্যে নিয়ন্ত্রণে আনার ঘোষণা। স্বাস্থ্য খাতে সরকারি কেনাকাটায় সিন্ডিকেট ভেঙে দেওয়ার হুঁশিয়ারি। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং আমি অন্যয় কর্ম। আজও ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে নগরবাসী। সকাল থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিতে ডুবেছে রাজধানীর একাধিক এলাকা। এতে ভোগান্তিতে পড়েন পথচারী, শিক্ষার্থী ও পেশাজীবীরা। মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে বৃষ্টি সতর্কতা আবহাওয়া অফিসের। ভোগান্তির পেছনে সিটি কর্পোরেশনের দায়িত্বহীনতাকে দুষছেন অনেকে। বিস্তারিত প্রতিবেদনে। এ দৃশ্য বুড়িগঙ্গার তীরে ঢাকার কয়েক ঘন্টার মাঝারি বৃষ্টিতে রূপ নিয়েছে এক ভাসমান শহরে। সোমবার ভোর থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি শুরু হয় 8:30 নাগাদ। টানা কয়েক ঘন্টার পানিতে ডুবে গেছে আরামবাগ, মতিঝিল, নিউ মার্কেট, বনানী সহ রাজধানীর একাধিক এলাকা। এতে রোববারের ভোগান্তি রেশ কাটতে না কাটতে আবারও একই অস্বস্তিতে নগরের মানুষ। জলাবদ্ধতার কারণে আমরা গাড়ি ঠিকমতো চালাইতে পারি না, আবার গাড়ি নষ্ট হয়ে যায়। যেহেতু বেসরকারি চাকরি করি, আমাদের সময়ের একটা ব্যাপার আছে। গতকালকে কোমর পানি পার হয়ে এসেছি। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বাতিল হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা। ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। দেখা গেছে আবার মিরপুর, বনানী এবং বিভিন্ন জায়গাতে এমন পানি জলাবদ্ধতা হয়ে গেছে যে আমাদের আজকে বাস পেতে অনেক প্রবলেম হয়েছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাসাতেও। অল্প বৃষ্টিতে এমন জলাবদ্ধতার প্রভাব ফেলেছে পরিবহন সেক্টরে। ইঞ্জিনে পানি উঠে বিকল হচ্ছে যানবাহন। এমন ভোগান্তির পেছনে সিটি কর্পোরেশনের দায়িত্বহীনতাকেই দুষছেন অনেকে। ফার্মগেটের যে এলাকা, এই রাস্তায় হচ্ছে প্রচুর ময়লার পাশাপাশি এই ময়লা পার হয়ে যাওয়া লাগে। সোমবারও রাজধানীর ঢাকা সহ 6 বিভাগে ভারী বৃষ্টির সতর্কতার কথা বলছে আবহাওয়া অফিস। ব্যাপক জলাবদ্ধতার শঙ্কাও আছে রাজধানী ঢাকায়। মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকায় 44 থেকে 88 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে সতর্ক করেছে আবহাওয়া অফিস। রাজু আহমেদ, এখন ঢাকা। রাজধানীতে বৃষ্টি আর ভোগান্তির আরও খবর জানাতে এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী রাজু আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাজু, জানাবেন নিউ মার্কেটে জলাবদ্ধতা আরও বেড়েছে কিনা, আর নিউ মার্কেটে স্বাভাবিক বেচাকেনা কেমন দেখছেন আজকে? নয়, শুরুতেই যদি একটু জানিয়ে রাখতে চাই যে সকাল 8:30 নাগাদ বৃষ্টি শুরু হয়েছে। গত রাত থেকে কিন্তু বৃষ্টি ছিল না। সকাল 8:30 থেকে প্রায় দুপুর 12:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে রাজধানীতে। এ সময় অতি মাঝারি ধরনের বৃষ্টি এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আমরা দেখেছি। এবং এই বৃষ্টিতে গতকাল যে জলাবদ্ধতা ছিল সেটি তো রাতে শেষ হয়েছে। নতুন করে জলাবদ্ধতার কারণে কিন্তু নিউ মার্কেটের বেচা কেনার পরিস্থিতি কিছুটা বিঘ্ন ঘটেছে। একটু যদি জানিয়ে রাখতে চাই যে নিউ মার্কেটের ভেতরের অংশ যেটি রয়েছে সেটি কিন্তু আশেপাশের সড়কের থেকে প্রায় 2 ফুট নিচে। সেদিক থেকে কিন্তু ভেতরে অনেকটাই পানি জমে থাকে। এদিক থেকে গতকাল সারাদিন জুড়ে যেমন নিউ মার্কেটের ব্যবসায়ীদের বেচাকেনা একেবারেই হয়নি, দোকানপাট কেউ খুলতে পারেনি, কারো কারো দোকানে পানি জমেছিল। আজকেও কিন্তু একই চিত্র রয়েছে একটি অংশে, তবে অপর অংশটি অর্থাৎ বিশেষ করে
আজিমপুর কবরস্থানের সাইডের যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছু কিছু দোকান খুলেছে এবং যে সকল দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দোকানের মালামালগুলো তারা ঠিক করার চেষ্টা করছে। একই সঙ্গে নিউ মার্কেটের আশেপাশের সড়কে কিন্তু এখনও পানি জমে আছে এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হল এই এলাকাটিতে রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। একই সঙ্গে যারা পেশাজীবী রয়েছেন, পথচারী রয়েছেন, তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আমরা এখানে ব্যবসায়ী এবং সকল স্তরের মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তারা বলছেন যে নিউ মার্কেটের এই অঞ্চলে জলাবদ্ধতার চিত্র আসলে প্রতি বছরই তারা দেখেন, প্রতি বছরেই এমন ভোগান্তিতে পড়েন, কিন্তু বছর পর বছর এই ভোগান্তি থাকলেও এটি সমাধানে কোনো প্রকার কার্যকর পদক্ষেপ কোনো সরকারকে মূলত তারা নিতে দেখেননি। বিশেষ করে তারা অভিযোগ করছেন সিটি কর্পোরেশনের উপরে। সিটি কর্পোরেশনের যে দায়িত্ব, বিশেষ করে ড্রেনগুলো আধুনিকায়ন করা, একই সঙ্গে এই ড্রেনেজ ব্যবস্থা যাতে স্বাভাবিক থাকে সেজন্য নিয়মিত পরিষ্কার করা এবং ড্রেনের প্রবেশ মুখ এবং বাহিরের মুখ যেগুলো রয়েছে সেগুলো যেন নিরবচ্ছিন্ন থাকে পানির প্রবাহের জন্য, সেই ব্যবস্থাগুলো আসলে কোনোভাবেই সারা বছর জুড়ে নেওয়া হয় না। শুধুমাত্র জলাবদ্ধতা সৃষ্টি হলেই পানি অপসারণের যে কার্যক্রম সেটি তারা আসলে নামমাত্র করে বলে কিন্তু এখানে অভিযোগ রয়েছে। একই সঙ্গে এখানে ব্যবসায়ীরা বলছেন যে প্রতি বছর তারা কোটি কোটি টাকা লোকসানে পড়েন। পথচারীরা বলছেন এই জলাবদ্ধতার কারণে, নোংরা পানির কারণে তাদের নানা ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হতে হয়। ফলে এই যে জলাবদ্ধতা অর্থাৎ নগরীর জলাবদ্ধতার যে চিত্র সেটির আসলে পরিবর্তন কবে নাগাদ হবে, কিভাবে হবে, এই সমাধানটা মূলত তারা দ্রুত চেয়েছেন এবং এই সমাধানের পাশাপাশি তারা নগরীতে ডেল্টা প্রকল্প অথবা মেঘা প্রকল্পের মাধ্যমে যাতে জলাবদ্ধতা থেকে একেবারেই মুক্তি মেলে নগরবাসী, সেই ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে রাজধানীর আরামবাগ, মতিঝিল, বনানী সহ আশেপাশে এলাকাগুলোতে এখনও কিছুটা জলাবদ্ধতা আছে, তবে বৃষ্টি যদি আর না হয় তাহলে হয়তো বা এই অঞ্চলের পানি নেমে যাবে, এটি আসলে প্রত্যাশা করছে স্থানীয়রা। অনয়, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। রাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হব আপনার সাথে। রাজধানীর জলাবদ্ধতার খবর জানাতে রাজধানী নিউ মার্কেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজু আহমেদ। টানা ভারী বৃষ্টিতে কুমিল্লায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভোর থেকে মাত্র 3 ঘন্টায় 107 মিলিমিটার বৃষ্টিতে প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থী সহ নগরবাসী। জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি ভোগান্তি পোহায় কুমিল্লা সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীরা। কলেজ কেন্দ্র সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনেক শিক্ষার্থী নৌকায় করে পৌঁছান। কেন্দ্রে যাওয়ার সময় পানিতে পড়ে যায় অনেক শিক্ষার্থী। অনেকে অসুস্থ হয়ে পড়েন। আগামী পরীক্ষাগুলোতে কেন্দ্র পানিতে তলিয়ে থাকলে পরীক্ষা স্থগিতের দাবি জানায় পরীক্ষার্থী ও অভিভাবকরা। এদিকে জলাবদ্ধতায় নগরীর অধিকাংশ সড়কে যান চলাচল ব্যাহত হয়। কুমিল্লা আবহাওয়া অফিস জানায় গত 24 ঘন্টায় জেলায় 138.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমরা যদি পরীক্ষার সময় যদি একটা সুন্দর পরিবেশ না পাই, আমরা কিভাবে আমাদের রেজাল্ট সুন্দরভাবে প্রদর্শন করব? পরীক্ষাটি স্থগিত করা অথবা পিছিয়ে দেওয়া আমাদের সুবিধার জন্য, তাহলে আমাদের জন্য ভালো হয়। আজকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমরা। পরীক্ষার্থীরা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আসতেই আমার ঘন্টাখানেক সময় লাগছে। অনেক শিক্ষার্থী সেন্সলেস হয়ে গেছে, অনেক অভিভাবক গর্তে পড়ে গেছে। প্রত্যেকটা অভিভাবকের পক্ষ থেকে আমরা এটাই বলতে চাই, আজকের পরীক্ষাটা যদি স্থগিত করা হতো প্রত্যেকের জন্যই ভালো হতো। সকালবেলা এখানে কুমিল্লা সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদেরকে আমরা কেন্দ্রে নির্বিঘ্নে যাওয়ার জন্য আমরা নৌকা এবং ভ্যান গাড়ি দিয়ে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা নিয়েছি এবং পানি যত দ্রুত কমানো যায় সেজন্য আমাদের টিম কাজ করছে। এদিকে অতিবৃষ্টিতে ডুবে গেছে কুমিল্লা নগরী হাসপাতালেও ঢুকেছে পানি। কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জলাবদ্ধতার কারণে নগরীর দুর্ভোগের চিত্র জানাবেন এবং আপনার পেছনেও আমরা প্রচুর পানি দেখতে পাচ্ছি। সিটি কর্পোরেশন এই পানি নিরসনে আসলে কি উদ্যোগ নিয়েছে জানাবেন। শোনা, আমি ঠিক
হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে আছি। আমার পেছনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে, আমার ডান পাশে হাসপাতালের বহির্বিভাগ সহ হাসপাতালের ওয়ার্ড রয়েছে, যেখানে নারী এবং পুরুষদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। এটি হাঁটু পানির নিচে কিন্তু তলিয়ে আছে। রাতভর টানা ভারী বর্ষণের কারণে কুমিল্লাতে যে বৃষ্টিপাত হয়েছে সেগুলোর নিষ্কাশনের যে পথগুলো সেগুলোতে ওরকম মানে যে শুরু হওয়ার কারণে বা দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটুকু না থাকার কারণে মূলত হচ্ছে যে পানিগুলো জমে এখন একটি জলাবদ্ধতার রূপ নিয়েছে। এই জলাবদ্ধতার কারণে আমরা দেখেছি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, একই সঙ্গে আমি যেখানে রয়েছি কুমিল্লা সদর জেনারেল হসপিটাল এবং বিভিন্ন ছোট বড় হাসপাতাল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু আসলে পানিতে রয়েছে। একই সঙ্গে বাসা বাড়িগুলোতে পানিতে রয়েছে। এখানে আমরা যেখানে রয়েছি সদর জেনারেল হাসপাতালের মূল ভবনের যে ভর্তিকৃত রোগীদের যে ভবনটা, এখানে নারী এবং পুরুষের উভয় পাশে এবং দোতলায় তারা ভর্তি রয়েছেন। কিন্তু আমরা দেখেছি যে এখানে রোগীরা বেডে রয়েছেন, কিন্তু নিচে যে রোগীরা ছিলেন ফ্লোরিং করে সেগুলোর যে সিটগুলো সেগুলো পানিতে বাড়ছে, হাঁটু সমান পানি অবস্থান করছে এখন বর্তমানে। আমরা ভিতরে গিয়ে দেখেছি যে রোগীদের কি পরিমাণ দুর্ভোগ এবং যারা যে কি পরিমাণ আসলে জীবনযাপন করছেন সেটি আসলে বর্ণনা করার মতো নয়। মানুষের দুর্ভোগটা একেবারে চরমে পৌঁছাইছে। এখানে আমরা দেখেছি বিদ্যুৎ নেই, অন্ধকার পরিবেশ রয়েছে। একই সঙ্গে তারা বলছেন যে সকাল থেকে একবার এসে রোগীদেরকে চিকিৎসক দেখেছেন, এরপর থেকে কোনো চিকিৎসক কিংবা এখানে ব্যবস্থাপনা যারা রয়েছেন তারা কেউ আসছেন না। একই সঙ্গে চারপাশে যে পানি থাকার কারণে শুধু হাসপাতাল কর্তৃপক্ষের যে অবহেলা, একই সঙ্গে যে পানির কারণে তাদের স্বজনরা তাদের সঙ্গে এসে দেখা করতে পারছেন না। সে সঙ্গে এই যে কারেন্ট না থাকার কারণে গরমে তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এখানে আমরা দেখেছি মশা থেকে শুরু করে মশা মাছি থেকে শুরু করে বিভিন্ন রোগ জীবাণু ছড়াচ্ছে। মশার কামড়ে মানুষ আক্রান্ত হতে পারেন বলে রোগীরা আমাদেরকে বলছেন। নিচে পানি, উপরে কোনো আলোর ব্যবস্থা নেই, বাতাসের ব্যবস্থা নেই, চারপাশে মশা হওয়ার কারণে তারা বলছেন যে এখানে থাকলে তারা আরও রোগে আক্রান্ত হতে পারেন। এখানে যারা কর্তব্যরত নার্স রয়েছে তারা বলছেন যে সকাল থেকে এই পরিবেশ তৈরি হওয়ার পর থেকে কিন্তু অনেক রোগীর সাথে তারা কিন্তু চিকিৎসা না নিয়ে তারা ফিরে যাচ্ছেন। একই সঙ্গে কুমিল্লা আমরা সকাল থেকে খবর জানাচ্ছিলাম কুমিল্লার যে এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে, বিশেষ করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের কেন্দ্রে যারা পরীক্ষার্থী ছিলেন তারা চরম দুর্ভোগে পড়েন। সকাল থেকে অভিভাবক এবং পরীক্ষার্থীরা এসেছেন। তবে এখানে নৌকার ব্যবস্থা করা হয়েছিল। এখন পরীক্ষা শেষ হয়েছে, নৌকা দিয়ে এবং ভ্যানের মাধ্যমে পরীক্ষার্থীদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে। অভিভাবকরা বলছেন তারা এর আগে ধরনের দুর্ভোগে পড়েননি কখনো। তো এই ছিল কুমিল্লা থেকে সবশেষ। সহকর্মী মাসুদ আমাদের সাথে যুক্ত ছিলেন কুমিল্লা থেকে। এদিকে বৃষ্টি কমে আসায় চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও অনেক জায়গায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আছে। বৃষ্টি কমেছে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারেও, তবে রাঙামাটি ও কক্সবাজারে নিম্নাঞ্চলে পানি বেড়েছে। কিছুটা উন্নতি হয়েছে বান্দরবানের পরিস্থিতিও। দুর্গত এলাকায় এ পর্যন্ত সাপে কেটেছে অন্তত 95 জনকে, আর ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন শতাধিক। চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলা করছে। এছাড়াও চট্টগ্রামে নদ নদীর পানি ধারণ ক্ষমতা বাড়াতে কাজ শুরু হবে বলেও জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন ফয়সাল করিম। বৃষ্টি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে চট্টগ্রামে। বেশিরভাগ উঁচু অঞ্চল ও পাহাড় লাগোয়া এলাকা থেকে একদিকে পানি নামছে, অন্য জায়গায় বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। চট্টগ্রামের 5 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 369 ইউনিয়নের 9 লাখ বাসিন্দা। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের অনেক এলাকায় পানি কমতে শুরু করায় ভেসে উঠছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও সড়কের ভয়াবহ চিত্র। তবে চট্টগ্রামের সাতকানি ও বাঁশখালীর অনেক এলাকায় এখনও পানি না কমায় দুর্ভোগ পেয়েছে ভিন্ন মাত্রা। সরকারি বেসরকারি ত্রাণ তৎপরতা বাড়লেও এসব উপজেলার অনেক এলাকায় ত্রাণ পৌঁছয়নি বলেও অভিযোগ আছে। এসব এলাকার মানুষের পুনর্বাসন ও অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত সরকারি উদ্যোগ নেওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই অবস্থায় প্রতি বছর সরকার কিন্তু এসে দেখে যাওয়ার পর কোনো ওনাদের প্রতিশ্রুতি থাকে না। ফ্লাডে অসম্ভব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে, আর রোড টোটো ভাঙিয়ে দিয়ে সামনে এখানে আটকিয়ে ওইদিকে ফুলে যায় পানি, সেই জন্য এখন পানি বেশিরভাগ ওই দিকে হয়ে যায়। তবে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর কয়েকটি ইউনিয়ন এখনও তলিয়ে আছে পানিতে। পানি কমায় ধীরে ধীরে ত্রাণ সহায়তা বাড়ছে বন্যা দুর্গত এলাকায়। সরকারের পাশাপাশি ত্রাণ নিয়ে যাচ্ছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
এছাড়া সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি সংস্থাও ত্রাণ দিচ্ছেন এসব এলাকায়, যদিও তা অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা। বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসতেছে, ত্রাণগুলো চলে আসে সব এদিকে। আমাদের এদিকে অনেক বাড়ি এখনো পানিবন্দী, বুঝছেন, এদিকে কেউ যাচ্ছে না। এখানে বন্যা পরিস্থিতি 3-4 দিন ধরে এখানে সবাই ডুবে যাচ্ছে, কিন্তু কোনো ত্রাণ আসে না এখনো। আমাদের 200 পরিবারের মধ্যে প্রায় আমরা দিচ্ছি আপনার এই সমাজে দিয়েছি আপনার মনে করেন 18 জনের জন্য, ওই সমাজের জন্য দিয়েছি 18, এদিকে দিচ্ছে মনে করেন প্রায় 10। তাহলে মানুষ আরগুলো কোথায় যাবে? এটা তো অসহায় মানুষের জন্য আসে নাই, সবাই তো এখন অসহায়, সবার বাড়িতে পানি উঠছে। চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে। চট্টগ্রামে নদ নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি ও নাব্য ফিরিয়ে আনতে দ্রুত সরকার কাজ করবে বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। উপজেলা প্রশাসন গতকালই এই 117টি ওয়ার্ড, এই 117টি ওয়ার্ড কিন্তু 17টা ইউনিয়নের অন্তর্ভুক্ত, সেখানে কিন্তু তারা শুকনো খাবার পৌঁছে দিয়েছে। হয়তোবা কারোর কাছে আগে পৌঁছাতে পারছি, হয়তোবা কারোর কাছে পরে পৌঁছাতে পারছি। সরকার যেমন তার মতো করে কাজ করছে, ঠিক তেমনি এখানকার সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে কাজ করছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানও বিভিন্নভাবেই কাজ করছে। সকালে বন্যা আক্রান্ত এলাকার পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেন সিভিল সার্জন। তিনি জানান, বন্যা আক্রান্ত এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে শতাধিক। 285টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, নিয়মিত ইপিআই কার্যক্রম চালু রয়েছে এবং আশ্রয় কেন্দ্রে অতিরিক্ত শাসন পরিচালনা করা হচ্ছে। নিয়মিত উপদ্রুত এলাকায় ওআরএস, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ডায়রিয়ার বিভিন্ন ধরনের ওষুধ, স্বাস্থ্য উপকরণ প্রদান করে যাচ্ছে। বৃষ্টি কমেছে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারেও, তবে রাঙামাটির উজানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি বেড়েছে নিম্নাঞ্চলে। বাঘাইছড়ি ও বিলাইছড়ির নিচু এলাকা সহ নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে 6 উপজেলায়। কালনার ব্যাগ শখ ভরে গেছে, সবসময় এরকম পানি কষ্ট থাকি। আমাদের এখানে 5 নম্বর ওয়ার্ড খুব নিচু এলাকা, বন্যা কবলিত এলাকা। এখানে খুব ঘরবাড়ি, ফসল নষ্ট হয়েছে, মাছের চাষ নষ্ট হয়েছে। পানি নেমেছে কক্সবাজারের বিভিন্ন এলাকায়, তবে এখনও পেকুয়া ও চকরিয়ার কয়েকটি ইউনিয়নের মানুষ পানিতে ডুবে আছে। এসব এলাকায় সুপেয় পানির সংকট, অপর্যাপ্ত ত্রাণ সরবরাহের অভিযোগ বন্যা দুর্গতদের। আজকে তো 4-5 দিন ধরে এখানে বিদ্যুৎও নেই। মানুষের যে অবস্থা এখানে, পরিবার সবাই আপনি খবর নিয়ে দেখেন সবার কি অবস্থা, করুণ অবস্থা। 4-5 দিন পর্যন্ত কোনো কি বিদ্যুৎ পাচ্ছে না, যোগাযোগ মোবাইলের সাহায্য দিতে পারছে না, যোগাযোগ করতে পারছে না, ফ্রিজের জিনিস নষ্ট হয়ে গেছে। কিন্তু আজকে আমরা 1 সপ্তাহ পর্যন্ত বিদ্যুৎবিহীন, আমাদের এখানে কোনো বিদ্যুৎ নাই। বিদ্যুতের কারণে আমরা খাওয়ার পানি এবং ব্যবহারের পানি কোনো কিছু আমরা পাচ্ছি না। বৃষ্টি কমায় পাহাড়ি ঢলের পানি কমেছে নদ নদী ও খালে। কিছুটা উন্নতি হয়েছে বান্দরবনের, পানি নেমেছে অধিকাংশ এলাকায়, আশ্রয়কেন্দ্র থেকে ফিরছে মানুষ। তবে পাহাড়ি সড়কের ব্যাপক ক্ষতি হওয়ায় এখনও কয়েকটি উপজেলায় বন্ধ যান চলাচল। বৃষ্টিপাত কমে আসলে 2-1 দিনের মধ্যে বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে যাবে বলে দাবি প্রশাসনের। ফয়সাল করিম, এখন সাতকানিয়া, চট্টগ্রাম। সাতকানিয়া ও বাঁশখালীর কয়েকটি ইউনিয়ন এখনও তলিয়ে আছে পানিতে। সাতকানিয়ার আরও খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফয়সাল করিম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফয়সাল, জানাবেন সাতকানিয়ায় পানি নামতে শুরু করেছে কিনা, আর ত্রাণ কার্যক্রমের আসলে কি অবস্থা, সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন। অন্যয় বৃষ্টি থেমে গেছে, কিন্তু এই সাতকানিয়া বাঁশখালী উপজেলার যে নিচু অঞ্চল আছে সেসব এলাকার মানুষের দুর্ভোগ কিন্তু থামেনি। আমরা দেখছি গত 4 দিন ধরে সাতকানিয়ার অনেক এলাকা, ইউনিয়ন, পৌরসভা পানির নিচে তলিয়ে আছে। এবং আমরা আছি বর্তমানে তেমুহুনি এলাকায়। এখানে আমরা দেখছি এখনও মানুষ নৌকা দিয়ে চলাচল করছে, হাঁটু থেকে কোমর পানি এবং অনেক জায়গায় বুক সমান পানিতে আমরা দেখছি যে তাদের চলাচল করতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে যারা বাসিন্দা আছেন তাদেরকে এভাবেই চলাচল করতে হচ্ছে গত 4 দিন ধরে। খাওয়ার পানি থেকে শুরু করে একেবারে শৌচকার্য সব কিছুতেই তাদের জীবন থমকে গেছে, যেন একটা অন্য জনপদ, পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটা জনপদ। এখানে যারা আছেন তারা অভিযোগ করছেন যে আসলে বন্যার সময়, অর্থাৎ বছরের এই সময়টাতে যখন বন্যা হয়, বন্যায় যখন এই এলাকা ডুবে যায়, তখন কিন্তু সরকারি বেসরকারি সংস্থা থেকে শুরু করে রাজনৈতিক বিভিন্ন দল, নেতারা এখানে এসে নানা তোড়জোড় চালান, নানা ধরনের কর্মকাণ্ড করেন, প্রতিশ্রুতি দেন, কিন্তু বছরের বাকি সময়টা এই অঞ্চল আসলে অবহেলিত থাকে। এখানে প্রশাসনের নীরবতা থাকে। যখন পাহাড় কাটা হয়, বনাঞ্চল ধ্বংস করা হয়, জলাশয় ভরাট করা হয়, ইটভাটা গড়ে তোলা হয়, তখন কিন্তু এক ধরনের নীরবতা থাকে। প্রশাসন
তখন এখানে সরব থাকে না, এমনটি অভিযোগ করছেন। এবং এই এলাকাকে ঘিরে যে ধরনের উন্নয়ন হওয়া দরকার ছিল, বন্যাকে মাথায় রেখে যে ধরনের টেকসই পরিকল্পনা বা উন্নয়ন প্রকল্প নেওয়া দরকার ছিল, তার কিছুই হয়নি, এমনটি অভিযোগ করছেন এলাকাবাসী। প্রচুর ইটভাটা আছে এলাকায় এবং প্রচুর জলাশয় ধ্বংস করা হয়েছে, বনাঞ্চল ধ্বংস করা হয়েছে, যে কারণে পানি ধারণের জন্য যেই স্থানগুলো সেগুলো ফুরিয়ে গেছে এবং তার ফলাফল হচ্ছে প্রতি বছর এই এলাকায় মানুষের অবর্ণনীয় দুর্ভোগ। আমরা পুরো চট্টগ্রাম বিভাগের যে তথ্য, সেই সর্বশেষ তথ্য অনুযায়ী বিভাগীয় প্রশাসনের অর্ধশতাধিক প্রাণহানি হয়েছে। প্রায় 40 লাখের মতো মানুষ পানিবন্দী এখনও, 408টি ইউনিয়ন এবং পৌরসভার মানুষ এখনও পানিবন্দী বলা হচ্ছে। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, যেসব এলাকায় পানি কমতে শুরু করেছিল সেখানেও আবার মানুষ পানিবন্দী হয়েছে। তবে কিছু কিছু এলাকায় পানি নামতে শুরু করেছে, সেখানে ক্ষতচিহ্ন স্পষ্ট হওয়া শুরু করেছে, ভেসে উঠছে বাড়িঘরের ক্ষতচিহ্ন, রাস্তাঘাটের যে অবর্ণনীয় চিত্র। তো এই এলাকার মানুষের যে দাবি সেটা হচ্ছে এখানে যে উন্নয়ন বা এখানে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে সেগুলো অপরিকল্পিত এবং সেগুলো সারা বছরের বা দীর্ঘমেয়াদে যেই তাদের যে মুক্তি দেয়া বা বন্যা থেকে রেহাই দেওয়ার যে পরিকল্পনা, সেগুলোর প্রতিচ্ছবি এসবে নেই, যে কারণে আসলে তারা এই প্রতি বছরই এমন অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে তারা থাকেন। চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ফাইসাল করিম। এদিকে সিলেট বিভাগেও টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ সহ উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা রয়েছে। এদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করায় স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সন্দীপন শুভর প্রতিবেদন। মৌসুমি বায়ুর প্রভাবে আষাঢ়ের শুরু থেকেই কখনো ঝিরিঝিরি আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে সিলেট বিভাগ জুড়ে। গত 2 দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সোমবার থেকে আবারও বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাত আরও বাড়তে পারে। কোথাও কোথাও 90 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আপনার অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী 5 দিন ব্যাপী প্রায় একই রকম পূর্বাভাস আছে, অব্যাহত আছে। এদিকে হবিগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি গত 2 দিনে প্রায় 2.2 মিটার পর্যন্ত বৃদ্ধি পেলেও বৃষ্টিপাত কিছুটা কমায় পরিস্থিতির উন্নতি হয়েছে। মৌলভীবাজারে মনু নদীর পানি 1 মিটার পর্যন্ত বাড়লেও জেলার নদ নদীগুলোর পানি এখনও বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে টানা ভারী বৃষ্টি অব্যাহত থাকলে সিলেট বিভাগের নিম্নাঞ্চল আবারও প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড। সুরমার পানি গতকাল আজকে বেড়েছে কিছুটা, পানির লেভেল ডেঞ্জার লেভেলের প্রায় কাছাকাছি, সমানই বলতে গেলে। আর সুরমাতে তো অনেক জায়গায় নদী ভাঙন আছে, সুনামগঞ্জেও আছে। এসব জায়গা যতটা সম্ভব আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি আর কি। প্রাথমিক হিসাবে হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যায় 200 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্লাবিত হয়েছে ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, বাঁধ ও গ্রামীণ অবকাঠামো। পানি পুরোপুরি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 4 থেকে 5 দিন সময় লাগবে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে পর্যাপ্ত সাহায্য আছে, পর্যাপ্ত সহযোগিতা দেওয়া হবে। এ ব্যাপারে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আশ্বাস দেওয়া আছে। আমরা খালি ক্ষতি নিরূপণ করে দিলেই ওনারা ক্ষতি অনুযায়ী আমাদের কাছে ক্ষতিপূরণ পাঠাবেন, আমরা যথাযথভাবে বিতরণ করব। এদিকে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের 16 ঘর পয়েন্টে 14 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 26 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ছাতক পয়েন্টে নদীর পানি 17 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শাহানা জাহান, এখন। বরিশাল নগরীর 30 গোডাউনে অবস্থিত বৌদ্ধ ভূমি পরিদর্শন শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। সরাসরি যুক্ত হব সেখানে। সিটি কর্পোরেশনের খাল, এই খালটার যত্ন করাও কিন্তু শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব না। এই খালটার যত্ন করা, খালের দুপাশে যে সকল মানুষ আছেন সকলকে আমাদেরকে এই খালটার যত্ন করতে হবে। আমরা যত্ন করতে, এই যে দেখবেন এই খালটা দিয়ে এই খালটার মধ্যে পানির মধ্যে অনেক সময় অনেক বোতল টোতল আছে, এগুলো ভেসে যাচ্ছে, প্লাস্টিকের বোতল, পলিথিন, কাগজ, টিস্যু পেপার সহ আরো বিভিন্ন। অর্থাৎ আমরা যারা এখানে আসি, পার্কে আসি, হয়তো পানিটা খেলাম, ফেলে দিলাম খালের মধ্যে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে এখানে আপনারা যারা উপস্থিত আছেন
সকলে আপনারা যখনই যার সাথে দেখা হবে দয়া করে প্রত্যেককে বলবেন যে খালের মধ্যে আমরা এগুলো ফেলবো না। এবং সিটি কর্পোরেশনকে আমি অনুরোধ করবো, এখানে মনে হয় একটা ওই তো বিল লাগানো আছে, হ্যাঁ বিল লাগানো আছে, সকলকে আপনারা দয়া করে সিটি কর্পোরেশন দয়া করে মাইকেও প্রচার করবেন যে যারা এই খালে বসবে, খালের ধারে বসবে বা যে সকল জায়গায় মানুষ বিকালবেলা আসে বেড়াতে এসে বসে, সবগুলো জায়গায় যাতে বিল লাগানো হয় এবং ময়লা যাতে মানুষ বিলের মধ্যে ফেলে, তার ব্যবহার যে টিস্যু, পানির বোতল বা যেটাই থাকুক সেগুলো যাতে বিলগুলোর মধ্যে ফেলে। এই কথাটা বলার কারণ হচ্ছে যে দেখুন এই যে এখানে একটা পাইপ দেখা যাচ্ছে, এটা কিসের পাইপ? খালের সাথে এসে যুক্ত হয়েছে পানি। কিসের পানি? বাসা বাড়ির ব্যবহারের পানি। আচ্ছা, বাসা বাড়ির ব্যবহারের পানি সিটি কর্পোরেশনের কাছে আমি অনুরোধ করবো যে আপনারা সেটা ড্রেনেজ সিস্টেম করুন, কিন্তু পানি বা সুয়েজ লাইনের কানেকশন গুলা খালের মধ্যে না রাখাই ভালো। এইগুলা যত কালে পরিবেশটা নষ্ট হয়ে যায়, এটা দূষিত হয়ে যায়। কাজে আমাদের নিজেদের পরিবেশ আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। আমরা যদি আমাদের নিজের ঘর গুছিয়ে না রাখি তাহলে ঘরটা যেমন ময়লা হয়ে যায়, ঠিক একইভাবে আমরা যদি আমাদের এলাকা, আমাদের এরিয়া, আমাদের পাড়া, আমাদের দেশ যদি আমরা নিজেরা পরিষ্কার না রাখি, নিজেরা যদি পরিবেশের খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী কে হবে? ভুক্তভোগী কে হবে? ভুক্তভোগী তো আমরাই হবো, তাই না? অন্য দেশের সুন্দর সুন্দর জায়গা নিয়ে আমরা আফসোস করবো, কিন্তু নিজের দেশের জায়গাগুলো সব আমরা নষ্ট করে দিব। কাজে আসেন আমরা সকলে মিলে, মুক্তিযুদ্ধ যখন হয়েছিল দল মত নির্বিশেষে সকল মানুষ মিলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ মিলে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। এই মাত্র কয়েকদিন আগের কথা, আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। সকল শ্রেণী পেশার, সকল ধর্ম মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে এই দেশ থেকে ঘটিয়েছে। তার মানে আমরা সকলে মিলে যদি কাঁধে কাঁধ রেখে দেশের জন্য, মানুষের জন্য যেই কাজগুলো ভালো সেই কাজগুলো যদি আমরা করি তাহলে সকলে মিলে উপকৃত হয়। আসুন আজকে এই বৃক্ষরোপণের দিনে আমরা সকলে মিলে প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমাদের দেশের পরিবেশ ইনশাআল্লাহ প্রত্যেকে আমাদের যে যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আমরা চেষ্টা করব আমরা যেখানে বসবাস করি, আমাদের আশেপাশের এলাকা, আমাদের ঘর বাড়ির আশেপাশের এলাকা, আমাদের অফিস আদালতের আশেপাশের এলাকা, আমাদের স্কুল কলেজের আশেপাশের এলাকা, আমাদের হাসপাতালের আশেপাশের এলাকাগুলো প্রত্যেকে আমরা চেষ্টা করব পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে, সেটা আমরা চেষ্টা করব। আজকের এই দিনে এটি হোক আমাদের প্রত্যাশা, এটি হোক আমাদের প্রতিজ্ঞা। সকলের কাছে আবারও সকলের কাছে দোয়া আছে। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী, যুক্ত ছিলাম সেখানে। এর আগে ধর্ম বর্ণ মত নির্বিশেষে সবাই বাংলাদেশে ভালো থাকবে সে লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। সকালে বরিশালে এক কর্মসূচিতে অংশগ্রহণ করে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। এর আগে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় পরিবেশ সংরক্ষণে সবাইকে যত্নশীল হওয়ার আহ্বান জানান তারেক রহমান। বিস্তারিত সাবের রুজের প্রতিবেদনা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, বনভূমির পরিমাণ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়তে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় সোমবার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা শরিকল বটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একযোগে 2500 বৃক্ষরোপণ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে বাংলাদেশকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আহ্বান জানান বৃক্ষরোপণ ও প্রকৃতির ওপর যত্নশীল হওয়ার। এখন আগের মতন শীত পড়ে না, আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তো এই যে সব সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা বিশ্বে অনেক গাছ লাগাতে হবে। আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 25 কোটি গাছ, আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। এরপর গৌরনদীর অশ্বিনী কুমার ইনস্টিটিউশন মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগী নারীদের সাথে মতবিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সুবিধাভোগী কয়েকজন নারীর সাথে সরাসরি কথা বলেন। আমাদের লক্ষ্য এটাই, আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের মায়েরা যাতে একটু হলেও ভালো থাকতে পারে,
মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে বর্তমান সরকার। আগামী জুনের মধ্যে 41 লাখ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। মহিলাদেরকে, নারীদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য অর্থনৈতিকভাবে এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্বাবলম্বী করার জন্য খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন, বাকি একদম অনার্স পর্যন্ত, স্নাতক পর্যন্ত এবার ইনশাল্লাহ আমরা ফ্রি করব মেয়েদের জন্য। শিক্ষার পাশাপাশি নারীরা বা মায়েরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই জন্য এই ফ্যামিলি কার্ড আমরা দিয়েছি। এ সময় সম অধিকার ও শান্তি বজায় রাখতে সকলের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সবাই যাতে এই বাংলাদেশে আমরা আগামী দিনে একটু ভালো থাকতে পারি, সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। পরে বরিশালের 30 গোডাউন বধ্যভূমি এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের আগমন ঘিরে যেন প্রাণ ফিরেছে দক্ষিণাঞ্চলে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা, জনকল্যাণমূলক ও পরিবেশ সংরক্ষণের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে দিয়ে এই অঞ্চলের মানুষের প্রত্যাশা ঢাকা বরিশাল 6 লেনের মহাসড়ক, ঢাকা বরিশাল রেল সংযোগ, ভোলা বরিশাল সেতু সহ বিভিন্ন বড় পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে। সাব্বির রোজ, এখন বরিশাল। বর্তমানে দেশে প্রতি 10 জন মা 24 সন্তানের জন্ম দিচ্ছেন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আগামী 1 বছরের মধ্যে প্রজনন হারের বৃদ্ধি নিয়ন্ত্রণে আনা হবে। কেন্দ্রীয় ওষুধাগারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দ্রুত প্রয়োজনীয় জন্ম নিয়ন্ত্রণ উপকরণ মজুত ও জনবল নিয়োগ করা হচ্ছে। অন্যদিকে বন্যা কবলিত 11 জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে মন্ত্রণালয়। এদিকে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাপে কাটা, ডায়রিয়া ও অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন হাসান আল মাহমুদ। ইউনিসেফ বিবিএস এর যৌথ গবেষণা বলছে 2021 থেকে 2022 সাল পর্যন্ত দেশে জন্মহার 2.3 স্থির ছিল, এরপর ঊর্ধ্বমুখী। সবশেষ 2026 সালে এসে তা দাঁড়িয়েছে 2.4-এ। 2024 সালের শুরু থেকে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরকারি সরবরাহে ঘাটতি এবং সচেতনতামূলক কর্মসূচিতে স্থবিরতার কারণে এই হার বেড়ে যায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে সোমবার রাজধানীতে কেন্দ্রীয় ওষুধাগার সিএমএসডিতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী 1 বছরের মধ্যে জন্মহার আগের অবস্থায় নেওয়া হবে। আগামী মাসের শেষ দিকে আমরা একটা ট্রিমেন্ডাস ক্যাম্পেইনিংয়ে যাচ্ছি, ফ্যামিলি প্ল্যানিংয়ে। আমরা আমাদের স্টক বিল্ড আপ করতেছি এমনভাবে যে আগামী 1.5 বছর পর্যন্ত আমরা চালাইতে পারবো। আমি আপনাদেরকে এখনো বলবো না আমাদের চেইনগুলি, বাট উই আর গেটিং এ ভেরি গুড স্টক থ্রু ডিফারেন্ট মিনস। আপনার কন্ডম বলেন, সুখী, আপন, আদার ইউজুয়াল থিংস ফর দ্য ওমেন, এভরিথিং আমরা স্টক করে একটা ট্রিমেন্ডাস ক্যাম্পেইনিংয়ে যাচ্ছি এবং আশা করি আমরা বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, বা 1.5 বছর লাগে তো প্রেগনেন্সির পরে, আমরা নেক্সট টার্ম থেকে আমরা গ্রোথটা কমিয়ে নিয়ে আসতে পারবো। স্বাস্থ্য খাতের সব ধরনের কেনাকাটায় সিন্ডিকেট ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিএমএসডি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। মানে কোনো রকম টেন্ডার লেট যাতে না হয়, ইমিডিয়েটলি গো ফর টেন্ডার, যাতে করে আমরা টাকাটা ইনভেস্ট করতে পারি। 69,000 কোটি টাকা আমাদের বিনিয়োগ করতে হবে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল। এই টাকা আসবে আর চলে যাবে, এটা তো হবে না। আমাদেরকে উই হ্যাভ টু ইউজ দ্য মানি, উই হ্যাভ টু ইম্পোর্ট দ্য ইকুইপমেন্টস এবং উই হ্যাভ টু সাপ্লাই ইট টু দ্য পিপল। এদিকে বন্যা কবলিত 11 জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যায় সাপে কাটা, কলেরা ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত অ্যান্টিভেনম, পানি শোধন ট্যাবলেট, স্যালাইন সরবরাহ করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সবচেয়ে আনন্দিত হবেন যে আমরা মাঠ পর্যায়ে। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। বিগত সরকারের অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে বন্যায় প্রাণহানি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, জলাবদ্ধতার জন্য যারা আটকে আছেন তাদেরকে সহযোগিতা পৌঁছে দিচ্ছে সরকার। বন্যার্তদের সাহায্যার্থে যে সমস্ত টিম কাজ করছে সেই টিমগুলো সেখানে যেতে পারছে। দলের পক্ষ থেকে আমাদের দলের সকল নেতাকর্মী, বিভিন্ন অঙ্গ সংগঠন, তারা দ্রুতগতিতে সেখানে পৌঁছাচ্ছেন, খাবার, শুকনো খাবার নিয়ে যাচ্ছেন। সরকারের দিক থেকে এ ব্যাপারে কোনো পিছুটান নেই, বরং সবসময় সজাগ রয়েছে। ফ্যাসিস্ট সরকার যারা জোর করে ক্ষমতায় ছিল 17 বছর, তারা শুধুমাত্র লুটপাটের জন্য
নিজের পকেট ভারী করার জন্য এই অপরিকল্পিত বিভিন্ন ধরনের কর্মসূচি তারা করেছেন, বিভিন্ন ধরনের স্থাপনা তারা করেছেন। ঢাকা দিবস উপলক্ষে 1 আগস্ট ঢাকা উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম জানান, আগামী 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রথম দিন লালবাগ কেল্লা থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সাথে আদি ঢাকার খাবারের স্টল পরিদর্শন, ক্লিন ঢাকা ও মশক নিধন কার্যক্রম, ঘুড়ি উৎসব, নৌকা বাইচ সহ 7 দিনব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। থাকছে দেশের বাইরের খবর। থাইল্যান্ডের ব্যাংককে একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 27 জন প্রাণ হারিয়েছেন। আহত ও দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অন্তত 63 জন, যাদের মধ্যে 22 জনের অবস্থা আশঙ্কাজনক। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা কর্তৃপক্ষের। অর্ণব প্রসাদের প্রতিবেদন। মুহূর্তেই ছড়িয়ে পড়ছে আগুন, এর মাঝেই বাঁচার জন্য দিকবিদিক ছুটছেন অনেকে। সোমবার দিবাগত রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের জনপ্রিয় একটি বারে আগুন লাগে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। ততক্ষণে আনন্দের মুহূর্ত রূপ নেয় বিষাদের কালো ছায়ায়। আগুন নিয়ন্ত্রণের পর প্রচণ্ড কালো ধোঁয়া উপেক্ষা করে নিখোঁজদের সন্ধানে ভবনের ভেতরে প্রবেশ করে দমকল কর্মীরা। একে একে নিথর মরদেহ বের করে আনেন তারা। তৈরি হয় শোকাবহ পরিবেশ। এছাড়াও অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের পাঠানো হয় স্থানীয় হাসপাতালগুলোতে। ของเปลวไฟเนี่ยนะครับก็เราเห็นลักษณะของเปลวไฟที่ไม่ได้ถือว่า 100% แต่มีกลุ่มควัน 100% อยู่ด้านใน রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। জানান, আগুন থেকে বাঁচতে অনেকে ভবনের পেছনে টয়লেটে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। ধারণা করা হচ্ছে বারের ছাদে অবস্থিত এয়ার কন্ডিশনারের বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের ঘটনা ঘটেছে। অধিকতর তদন্তের জন্য কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। থাইল্যান্ডে মর্মান্তিক আগুনের ঘটনা একেবারে নতুন নয়। এর আগে 2022 সালে ব্যাংককের আরেকটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে 22 জন প্রাণ হারান। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। আবারও আন্তর্জাতিক সংবাদ। টাইফুন বাভির আঘাতে ফিলিপিন্সে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। এখনও নিখোঁজ 16 জন। ঘরবাড়ি ধসে ক্ষতির মুখে পড়েছে 1.5 লাখের বেশি পরিবার। এদিকে চীনের পূর্বাঞ্চলে তাণ্ডব চালিয়েছে টাইফুন বাভি। এর প্রভাবে দেশটিতে এখনও ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টি অব্যাহত রয়েছে। এছাড়াও আগামী 2 থেকে 3 দিন ভারতের উত্তর পূর্ব, পশ্চিমবঙ্গ এবং বিহার সহ 18টি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশের আবহাওয়া অফিস। এছাড়া 5টি রাজ্যে জারি রয়েছে সতর্কতা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। ভারত জুড়ে সক্রিয় রয়েছে ক্রান্তীয় মৌসুমী বায়ু। কয়েকদিনের টানা বর্ষণের পর ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস, দেশটির উত্তর পূর্ব, পশ্চিমবঙ্গ ও বিহার সহ 18টি রাজ্যে আগামী 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরপ্রদেশ ও মেঘালয় সহ অন্তত 5টি রাজ্যে প্রবল বৃষ্টির সংখ্যায় জারি রয়েছে আবহাওয়া সতর্কবার্তা। এরই মধ্যে তামিলনাড়ু ও কেরালার পর অতি ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ভারতের উত্তরাখণ্ড। এছাড়া ভূমিধস ও পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বন্যা কবলিত এলাকায় ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রম। এদিকে চীনের পূর্বাঞ্চলে আঘাত হানার পর ক্রমেই দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে টাইফুন বাভি, যা চলতি বছরে চীনের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে জেজিয়াং প্রদেশের 28 লাখের বেশি মানুষকে। ধীরে ধীরে ভেসে উঠছে টাইফুন বাভির ক্ষয়ক্ষতির চিহ্ন। এর প্রভাবে পূর্ব ও উত্তর চীন জুড়ে অব্যাহত রয়েছে ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টিপাত। আকস্মিক বন্যায় এরই মধ্যে তলিয়ে গেছে প্রধান প্রধান শহরের সড়ক, মহাসড়ক, বাসাবাড়ি সহ বিভিন্ন অবকাঠামো। ঝড়ের তাণ্ডবে উপড়ে গেছে 1,500-এর বেশি গাছপালা। এছাড়া প্লাবিত হয়েছে বিভিন্ন খামার ও কৃষি জমি।
ব্যাপক ভূমিধস হয়েছে দেশটির পূর্ব অংশের পার্বত্য অঞ্চলে। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। 1 কোটির বেশি বাসিন্দা এখনও পানিবন্দী। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট ও হাজারের বেশি ট্রেন পরিষেবা। বন্ধ রয়েছে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। ধ্বংসাবশেষ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। এদিকে চীনের অন্যতম অর্থনৈতিক ও প্রযুক্তি কেন্দ্র জেজিয়াং প্রদেশে আশঙ্কার তুলনায় ধ্বংসযজ্ঞ কম হয়েছে বলে মনে করেন বাসিন্দারা। টাইফুন বাভি উপকূলে আঘাত হানার একদিন পর ক্ষয়ক্ষতি সরিয়ে জনজীবন স্বাভাবিক করার চেষ্টায় আছেন তারা। টাইফুন বাভির প্রভাবে ক্ষতির মুখে পড়েছে জাপান, তাইওয়ান সহ ফিলিপিন্সের বড় একটি অংশ। ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা, ভূমিধস এবং গাছ পড়ে ফিলিপিন্সে মারা গেছেন বেশ কয়েকজন। এখনও নিখোঁজ অনেকেই। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদ জানিয়েছে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে 1.5 লাখ পরিবার। ঝড়ে আংশিক ও পুরোপুরি ধ্বংস হয়েছে 800-র বেশি ঘরবাড়ি। তানভীর জনি, এখন বিশ্ব। এর মধ্যে দিয়ে শেষ করছে এখন দুপুর। তবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।